নরেন্দ্র মোদীর মতন একজন প্রধানমন্ত্রী যিনি প্রচণ্ড শক্তিশালী এবং যার কথার বাইরে কোনো কিছুই ঘটে না, কেউ যে যাওয়ার ক্ষমতা নেই, সেখানে নরেন্দ্র মোদী একবার চাইলেই ওই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য। ভারতে যদি কোনো ধরনের সরকার পরিবর্তন হতে হয়, সেটা এখনও পর্যন্ত তারা বলছেন যে নির্বাচনের মাধ্যমেই হতে হবে। এবং যদি এই সরকারের নরেন্দ্র মোদীকে শিক্ষা দেওয়ার জন্য ছাত্র শিক্ষার্থী তারাই কিন্তু নিজেরাই বলছে যে 2029 কিন্তু আমরা ভুলিনি, সেই 24-এর অভ্যুত্থানের বিষয় আর এই অভ্যুত্থানে আপনি মিল দেখলে অনেক অনেক মিল পাবেন। আমি যে শুধু বললাম যে যেটুকু অমিল সেটুকু এখনও কেউ প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদীর পদত্যাগ বা সরকারের পতন এই পর্যন্ত যায়নি। এর ছাড়া বাদবাকি সব ক্ষেত্রেই একটা দারুণ মিল। তিনি দেখছেন যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন আজকে, কালকে আরেকটি দাবি উঠবে, পরশুদিন আরেকটি দাবি উঠবে। সুতরাং শিক্ষামন্ত্রীকে হটালে বা শিক্ষামন্ত্রীকে তার জায়গা থেকে সরিয়ে দিলেই তিনি যে এটাকে থামাতে পারবেন তা না। ভারতে তো চালু হয়ে গেছে গদি মিডিয়া, এবং গদি মিডিয়া এমনভাবে চালু হয়েছে যে ওই সব সংবাদ মাধ্যম থেকে, টিভি হোক সংবাদপত্র হোক, যারা ওই দিল্লির যন্ত্রমন্ত্র এলাকার আশপাশে কাভার করতে যাচ্ছেন এবং গিয়ে ওই তাদের নিজস্ব মাইক বা বুম যেটা বলি সেগুলো যখন বের করছেন, তখন কিন্তু এক শ্রেণীর শিক্ষার্থীদের কাছে তারা হেনস্থার শিকার হচ্ছেন। চর্চায় স্বাগতম। 2024 এবং 2026 বছরের ব্যবধান দুটি। এরই মধ্যে বাংলাদেশ এবং ভারতে এখন জেনজি আন্দোলন হচ্ছে। বাংলাদেশের পর ভারতে এই জেনজি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির দাবি যে দেশটির যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ না হলে এই আন্দোলন থামবে না। এই পর্যায়ে এসে আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে, নরেন্দ্র মোদীর গদি কি নড়ছে কিনা, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। ভারতে দীর্ঘদিন বললেও আসলে ভুল হবে, যদি লাস্ট কয়েকদিনের হিসাব বলি, বেশ মোটা দাগে একটি বড় আন্দোলন হচ্ছে ভারতে। জেনজিরা আন্দোলন করছে মেডিকেলের প্রশ্ন ফাঁস এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে। এখনকার সবশেষ অবস্থা কি আন্দোলনের? সবশেষ অবস্থা যদি বলেন তাহলে বলতে হবে যিনি এই আন্দোলনকে একটা গতি দিয়েছেন, একটা নতুন মাত্রা দিয়েছেন, সেই বিশিষ্ট পরিবেশ কর্মী, মানবাধিকার কর্মী, যে নামেই তাকে বলি না কেন, লাদাখের ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সোনাম ওয়াংচুক, তিনি তার 26তম দিনে তার অনশন ভঙ্গ করেছেন। এবং এটা স্বস্তির কথা, কারণ তার শরীর ইতিমধ্যে খারাপ হয়ে যাচ্ছিল। 11 কেজি তার ওজন কমে গেছে এবং তিনি খুব দ্রুত তার শরীরের ডেটোরেট করছিল। ফলে তাকে ঘিরে অনেক আশঙ্কা যুক্ত হয়েছিল। সেই আশঙ্কাগুলো আপাতত কেটে গেছে, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সবাই বলছেন যে না, আপনার ভারতের আরও একটা সোনাম ওয়াংচুক যদি চলে যান তাহলে তার সব সমস্যার সমাধান হবে না। ফলে তার বেঁচে থাকার দরকার এই কারণে যে সমস্যা ভবিষ্যতেও আসবে এবং এর সমাধানই হচ্ছে সবার কাছে কাঙ্ক্ষিত। এটা একটা দিক গেল। আরেকটি দিক হচ্ছে যে সরকার বারবার চেষ্টা করছে যে ধর্মেন্দ্র প্রধানের, যেটা আপনি বললেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ইস্যু থেকে শিক্ষার্থীদের বা আপনি ককরোচ জনতা পার্টি বললেন তাদের নেতৃত্বকে বের করে আনতে, যে ওই জায়গা থেকে সরে আসলেই সরকার সব দাবি মেনে নেয়। ইতিমধ্যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে তিনি অনেক কথা বলেছেন। তারপরে তার প্রতিনিধি হিসাবে আপনার জেপি নড্ডা, যিনি কিছুদিন আগেও বিজেপি সভাপতি ছিলেন, এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। তারপরে নরেন্দ্র মোদীর মন্ত্রণালয়ের যে প্রধানমন্ত্রীর অফিসের দায়িত্বে যিনি জিতেন্দ্র সিং, তাদেরকে পাঠিয়েছেন ছাত্রদের সঙ্গে আলোচনা করতে। কিন্তু এই আলোচনায় শিক্ষার্থীরা একটি কথাই বলেছে যে আপনার শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ তারা করবেন না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা আন্দোলন থেকে উঠবেন না, আন্দোলন চালিয়ে যাবেন। আপনার কাছে কি মনে হয় আন্দোলন এই পর্যায়ে আছে এবং এতদিন হয়ে গেল শিক্ষামন্ত্রী এখনও পদত্যাগ করেননি, আদৌ কি সরকার তাকে পদত্যাগে বাধ্য করবে? সরকার পদত্যাগ এখন দেখুন এই মোদী, নরেন্দ্র মোদীর মতন একজন প্রধানমন্ত্রী যিনি প্রচণ্ড শক্তিশালী এবং যার কথার বাইরে কোনো কিছুই ঘটে না, কেউ যে যাওয়ার ক্ষমতা নেই, সেখানে নরেন্দ্র মোদী একবার চাইলেই ওই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য। কিন্তু নরেন্দ্র মোদী এটাকে অনেকটা ব্যক্তিগত পরাজয়ের হিসাবে দেখছেন।
তিনি দেখছেন যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন আজকে, কালকে আরেকটি দাবি উঠবে, পরশুদিন আরেকটি দাবি উঠবে। সুতরাং শিক্ষামন্ত্রীকে হটালে বা শিক্ষামন্ত্রীকে তার জায়গা থেকে সরিয়ে দিলেই তিনি যে এটাকে থামাতে পারবেন তা না। তার ধারণা এতে তার দুর্বলতা প্রকাশ পাবে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন দাবি আসতে থাকবে। তখন সরকারের উপর এক ধরনের মানুষ তথা তার সরকারের তো শুধু এক মানুষের সমর্থনে তারা সরকার গঠন করেছেন ভোট পেয়ে, এটা ঠিক আছে, কিন্তু এখন যাদের সমর্থন খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন শরিক দল, বিভিন্ন বন্ধু মনোভাবাপন্ন দল, সেই দলগুলোর সমর্থন যদি একবার বিজেপির উপর টলে যায় তাহলে কিন্তু সরকারের অবস্থা অনেকটাই নড়বড়ে হয়ে যাবে, যে জায়গাটা নরেন্দ্র মোদী কোনোভাবেই যেতে চাচ্ছেন না। তবে ছাত্ররাও যে অবস্থানে এখন আছে সেখানে মানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে, এর বিকল্প এখনো পর্যন্ত কোনো কিছু নেই। আচ্ছা সেলিম খান, আমরা যদি গত কয়েক বছর দেখি বাংলাদেশ, নেপাল, এরপর ভারত, জেনজিদের যে আন্দোলন এই দক্ষিণ এশিয়ায় হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে রাজনীতিতে আসলে নতুন কিংমেকার কি জেনজিরা হতে যাচ্ছে? নতুন কিংমেকার একটা হচ্ছে যে যারা রাজনীতি করতেন বা এখনও করেন, আপনি যদি তাদের বয়সের দিকে তাকান, এই বয়স আর জেনজি যাদের বলা হচ্ছে বা তারপরেও একদম জেন আলফা জেন বিটা পর্যন্ত যে যারা কম বয়স্ক, এদের মধ্যে একটা দুস্তর ব্যবধান তৈরি হয়ে গেছে। একদম এখনকার যে প্রজন্ম, এই প্রজন্ম বড় হয়েছে মোবাইল ফোনের মধ্য দিয়ে, মোবাইল ফোন ব্যবহারের মধ্য দিয়ে, কম্পিউটার ব্যবহারের মধ্য দিয়ে, ল্যাপটপ ব্যবহারের মধ্য দিয়ে, তো এই ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়ে এই যে প্রজন্ম, এই প্রজন্মের মানে পুরো ভিত্তিটাই আলাদা। 2 নম্বর হচ্ছে যে কিন্তু পরিবারের গঠন। আপনি যদি দেখেন যে আগে পরিবার অনেক, আপনি যে কোনো ধর্মীয় পরিবার, মুসলমান হোক, হিন্দু হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, যে কোনো পরিবার একটা যৌথ পরিবারের একটা কনসেপ্ট ছিল। সেইখান থেকে গিয়ে এখন নিউক্লিয়ার ফ্যামিলির কথা বলা হয়েছে। এটা অনেক দিন আগে থেকেই এই জিনিসটা এই উপমহাদেশে শুরু হয়েছে এবং এখন আরও বেশি শুরু হয়েছে। ফলে এখন একজন বাবা মার একটি, খুব বেশি হলে 2টি সন্তান, এবং এই 2টি সন্তানকে তারা মানুষ করছেন মানে সর্বোচ্চ, তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে, এবং তাদের সাফল্য নির্ভর করছে এইসব পরীক্ষা, সরকারি পরীক্ষা, চাকরি বাকরি এসবের উপর। এই জায়গায় যখন ব্যর্থতা আসে তখন ওদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় সেইটা বোঝার মতো ক্ষমতা তাদের আগের প্রজন্মের, তাদের বাবা মায়ের প্রজন্ম বা তাদের উপরের প্রজন্মের এই ক্ষমতা নেই। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। যেখানে কিন্তু নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার দিকে যদি আপনি তাকান, দেখবেন অধিকাংশের বয়সই হচ্ছে 65-র উপরে। এই 65, 70, 75 বছর বয়সের লোকজন, তারা যে এই মানে প্রজন্মের এই যে জেনজি আমরা যারা বলছি, তাদের অবস্থান যে বুঝতে পাচ্ছেন, সেটা কিন্তু বাংলাদেশেও বোঝেননি, সেটা নেপালের রাজনীতিকরাও বোঝেননি। ফলে তাদের যে পরিণতি হয়েছে, ভারতবর্ষে এমন পরিণতি হবে এটা বলা শক্ত, কারণ ভারতে দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক পথ, একটি গণতান্ত্রিক পন্থা চালিত আছে। এবং দেখুন, এখনও পর্যন্ত কিন্তু কেউ প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পতন বা সরকারের পদত্যাগ দাবি করেনি। আপনি এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন। আন্দোলন প্রায় 25-26 দিন হতে চলল। এইটা দাবিটা কিন্তু শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু যায়নি। ভারতে যদি কোনো ধরনের সরকার পরিবর্তন হতে হয়, সেটা এখনও পর্যন্ত তারা বলছেন যে নির্বাচনের মাধ্যমেই হতে হবে। এবং যদি এই সরকারের নরেন্দ্র মোদীকে শিক্ষা দেওয়ার জন্য ছাত্র শিক্ষার্থী তারাই কিন্তু নিজেরাই বলছে যে 2029 কিন্তু আমরা ভুলিনি, 2029 কিন্তু সামনে, তখন কিন্তু তোমাদের মনে রেখো, তখন কিন্তু তোমাদেরকে ভোটের মাঠে আসতে হবে। ফলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে, যদি শ্রীলঙ্কা বলছি, বাংলাদেশ এবং নেপালের সঙ্গে যদি পার্থক্য থাকে, তো ভারতে এখনও এইটুকুই পার্থক্য, এবং এই পার্থক্যটা কতক্ষণ থাকবে সেটাও কিন্তু বলা মুশকিল। আমরা ওই প্রসঙ্গটা আসবো, তার আগে একটু ছোট করে জানি, সেলিম ভাই, আপনি মোবাইল ফোনের কথা বলছিলেন, জেনজিদের হাতে মোবাইল, রাজনীতিতে আমরা দেখলাম যে জেনজিদের একটি প্রভাব আমরা দেখছি এর মধ্যে। এই যে মোবাইলের জায়গাটা, যে কোনো আন্দোলনে যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, নেপালের প্রেক্ষাপট এবং ভারতের প্রেক্ষাপটও, আন্দোলনে এই ডিজিটাল মাধ্যমগুলো
রাজনীতির জন্য একটি বড় সহায়ক ভূমিকার জায়গায় আমরা দেখেছি। এটা কি আসলে রাজনীতির জন্য সহায়ক হচ্ছে, নাকি যে কোনো আন্দোলনকে আসলে প্রথম ধাপে একটু এগিয়ে দিচ্ছে? কি মনে হয় ডিজিটাল প্রথম জিনিস হচ্ছে যে প্রচলিত বা মূলধারার গণমাধ্যম যেগুলো ছিল, সেটা আপনার সংবাদপত্র হতে পারে, টিভি হতে পারে, মানে পরবর্তীতে আপনার বিভিন্ন ধরনের অনলাইন হতে পারে, ঠিক আছে, তাদের বিশ্বাসযোগ্যতা এই উপমহাদেশে, পুরো উপমহাদেশে এই মূলধারার সংবাদ মাধ্যম সরকারের এই পরিমাণ অনুগ্রহ থেকেছে বা অনুগ্রহে চলেছে যে তাদেরকে আপনার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বলতে একেবারে শূন্যের কোঠায় পৌঁছে দিয়েছে নিজেদেরকে। আপনি ভারতে তো চালু হয়ে গেছে গদি মিডিয়া, এবং গদি মিডিয়া এমনভাবে চালু হয়েছে যে ওই সব সংবাদ মাধ্যম থেকে, টিভি হোক, সংবাদপত্র হোক, যারা ওই দিল্লির যন্ত্রমন্ত্র এলাকার আশপাশে কাভার করতে যাচ্ছেন এবং গিয়ে ওই তাদের নিজস্ব মাইক বা বুম যেটা বলি সেগুলো যখন বের করছেন, তখন কিন্তু এক শ্রেণীর মানে শিক্ষার্থীদের কাছে তারা হেনস্থার শিকার হচ্ছেন। এবং এই হেনস্থাগুলো কিন্তু তাদের যারা বস, তারাই কিন্তু এর কারণ। তারা যেভাবে সরকারের চাটুকারিতা করে নিজেদেরকে যে জায়গায় এনেছেন, সেই জায়গায় আপনার এর কোনো মানে বিকল্প নেই, এবং এইটাই ভবিতব্য। 2 নম্বর যদি বলি, আপনার যোগাযোগের মাধ্যমটা পাল্টে গেছে। এই মূলধারার যেমন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তেমনি প্যারালাল আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যেটা বলছি, সেই সোশ্যাল মিডিয়ার বিকাশ কিন্তু দারুণভাবে হয়েছে। বলা হচ্ছে ভারতের ক্ষেত্রে, আমি যদি যেহেতু ভারতে এখন আন্দোলনটা জোরদার বা চলছে, ভারতের বলি, বলা হয়ে থাকে যে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় নিয়ে আসছিল ফেসবুক, আর নরেন্দ্র মোদীকে বিদায় করবে ইনস্টাগ্রাম। মানে পরিস্থিতিটা এইরকম গেছে। ইনস্টাগ্রামে, টুইটার বলা ভুল, টুইটারের পরিবর্তে এক্সে এবং এই ধরনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা বা এই অল্প বয়স্ক যাদেরকে আপনি যদি জেনজি বলেন তো জেনজি, তো তারা এর মাধ্যমে যোগাযোগ রাখছে এবং পরস্পরের সঙ্গে কথা বলছে। যে কথা এবং যে মানে ভাষা, যোগাযোগের যে মাধ্যম, যে ভাষায় তারা যোগাযোগ করছেন, সেই মাধ্যম বোঝার ক্ষমতা তাদের যারা শাসক হয়ে যারা বসে আছেন তাদের নেই। তারা যদি এদের ভাষা বুঝতেন, তাহলে এই ধরনের ঘটনা এত দূর কোথাও যেত না। সেলিম খান, 2024-এ আমরা নিজেরা আমাদের জুলাই অভ্যুত্থান দেখেছি, ছাত্রদের আন্দোলন দেখেছি। এখন 2026-এ এসে আমরা ভারতে একটা জেনজিদের আন্দোলন দেখছি, এবং প্রেক্ষাপট কিংবা আন্দোলনের ধরন কিছুটা একই রকম মনে হয় কিছু কিছু ক্ষেত্রে। সেই জায়গায় আপনার কাছে কি দুটো আন্দোলনকে কাকতালীয় মনে হয় কিনা? না, কিছু কিছু ক্ষেত্রে না, প্রায় আন্দোলন কিন্তু প্রায় একই রকম। আপনি দেখুন যে দিল্লির যন্তর মন্ত্রে যেখানে আন্দোলন চলছে, সেখানে মানে কোত্থেকে খাবার আসছে। আপনি আমাদের এইখানেও দেখেছেন যে যখন আন্দোলন চলেছে তখন মানে বিভিন্ন জায়গা থেকে খাবার, মানে কোনো মায়েরা কি, আমি এমন দেখেছি যে এই জুলাই আগস্টে তো হয়েছিল, কিছুই নেই, তার কাছে পয়সা কম, তিনি একটা কাঁঠাল কিনে নিয়ে গিয়ে সেই কাঁঠালের কোষ তুলে বিভিন্ন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখে দিচ্ছেন যে না একটা খাও, কেউ পানি তুলে দিচ্ছেন, কেউ দিচ্ছেন। ঠিক একই ঘটনা ঘটছে কিন্তু দিল্লিতে, যে কে কোথার থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ওখানে বিভিন্ন জোম্যাটো, তারপর সুইগি, এসব নামের বিভিন্ন মানে সরবরাহকারী প্রতিষ্ঠান আছে যারা এইসব খাদ্য করে। তারা বিভিন্ন জায়গা থেকে, কেউ দুবাই থেকে, কেউ মানে বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার দিচ্ছেন, এবং সেখানে খাবারের পাহাড় জমে গেছে, যে যাতে ওই শিক্ষার্থীদের খাবার দাবার, পানি, কোনো কিছুর জন্য অসুবিধা না হয়। তাদের জন্য ওষুধপত্র, এবং সেখানে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীরা সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন, বলছে যদি কারোর বিরুদ্ধে মামলা হয়, কারোর বিরুদ্ধে যদি কাউকে যদি আদালতে যেতে হয়, তাহলে তারা তাদের সব মামলা বিনা পয়সায় লড়বেন, এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। ফলে আমরা কিন্তু দেখুন, সেই 24-এর অভ্যুত্থানের বিষয় আর এই অভ্যুত্থানে আপনি মিল দেখলে অনেক মিল পাবেন। আমি যে শুধু বললাম যে যেটুকু অমিল, সেটুকু এখনও কেউ মানে প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদীর পদত্যাগ বা সরকারের পতন এই পর্যন্ত যায়নি। এর ছাড়া বাদ বাকি সব ক্ষেত্রেই একটা দারুণ মিল মানে দেখা যায়। আমরা একটু ভারত প্রসঙ্গে আবার ফিরি। ভারত নিয়ে কথা বলছিলাম, যদিও যে নরেন্দ্র মোদী আমরা দেখেছি আজকে সকালেও একটি ফেসবুক বার্তা তিনি দিয়েছেন, নিজের মোবাইলের সেলফি ক্যামেরায় ভিডিও করে বার্তা দিয়েছেন। এরপরও আন্দোলনের কোনো হেরফের কিংবা আন্দোলনের গতি কমে যাওয়ার কোনো
লক্ষণ আমরা আসলে দেখছি না। তো যেখানে নরেন্দ্র মোদী স্বয়ং আন্দোলন নিয়ে কথা বলছে, কঠোর ব্যবস্থা নেবে বলছে, আমরা বাংলাদেশের আন্দোলনও দেখেছিলাম এরকম, সাবেক প্রধানমন্ত্রী এরকম কিছু কথা বলেছিলেন, শেষ মুহূর্তে যে হঠাৎ করে সেটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। ভারতে কি এমন কিছু হতে পারে কিনা? আপনি একজন লোক 20 দিন ধরে অনশন করলেন, আপনি একজন দেশের প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রী মানে পাশে যারা আছেন মন্ত্রিসভার সদস্য, তাদের কোনো ধরনের কোনো মানে উচ্চবাচ্য কোনো ধরনের কিছু মনকে স্পর্শ করলো না? যেখানে শিক্ষার্থীরা এই গত 25-26 দিন ধরে টানা একটা জায়গায় বসে আছে, আন্দোলন করছে, কোনো হঠাৎ করে আপনি এখন যখন বিপাকে পড়েছেন তখন আপনি ভিডিওতে বার্তা দিচ্ছেন, আপনি আপনার টুইট এক্স হ্যান্ডেলে লিখছেন, অনেক কিছুই করছেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কিন্তু তার বিশ্বাসযোগ্যতা তো এতদিনে আপনি শেষ করে ফেলেছেন। তার এই বিশ্বাসযোগ্যতা যদি শিক্ষার্থীদের মধ্যে থাকতো, আপনার জিনিসটা দেখুন যে যারা আন্দোলন করছে সেই ককরোচ জনতা পার্টি বা সিজেপি, তাদের 2 নেতাকে পরশুদিন ডাকা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের জন্য, যে আপনার নাড্ডা সাহেবের সঙ্গে বৈঠক করেন, সেখানে গিয়ে তো ওনার কাছে সব সমাধান পাওয়া যাবে। সেইখানে 2 জন শিক্ষার্থীকে কেউ বলছেন 2 ঘন্টা, কেউ বলছে 4 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। বসিয়ে রাখার পরে তারা 10 মিনিটের ও কম সময় নাড্ডার সঙ্গে কথা বলতে পেরেছেন, জেপি নাড্ডার সঙ্গে। সেখানে শুধুমাত্র তো তাদের দাবি কি আর তাদের একটা স্মারকলিপি মতো সেই জিনিসটা নাড্ডা সাহেব নিয়েছেন হাতে, এর বাইরে তাদের কোনো সময় দেননি। তো এই যেখানে পরিস্থিতি, যেটা সরাসরি সবাই দেখতে পাচ্ছে, যেটা ওই নেতারা যারা গিয়েছিলেন আলোচনার জন্য তারা এসে বলে দিচ্ছেন, এরপরে ওই সরকারের কারোর উপর আস্থা রাখা, এমনকি প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখা, এটা তো আস্থার বিষয়। শিক্ষার্থীরা যদি, এই অল্প বয়স্ক শিক্ষার্থীরা যদি আস্থায় নেয় তাহলে এইটা প্রত্যাহার হবে, আর যদি আস্থায় না নেয়, তারা আস্থায় পাচ্ছে না বলে তারা প্রধানমন্ত্রীর কথাকেও আস্থায়, তবে কি সরকার পতনের দিকে যেতে পারে আন্দোলন? সরকার পতন, ভারতবর্ষের যে স্ট্রাকচার, তাতে সরকার পতন এই মুহূর্তে এই কথা বলা খুব কঠিন হবে যে সরকার পতনের দিকে এই আন্দোলন যাবে। কারণ ভারতের এখনও যে মানে ধারা, তাতে সরকার পরিবর্তনটা গণতান্ত্রিক মাধ্যমে হবে, এইরকম একটা আপনার থাকে, দাবি থাকে যে কোনো পরিবর্তন গণতান্ত্রিক মাধ্যমে হতে পারে। কারণ ভারতে শুধু কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয় না, বিভিন্ন রাজ্য সরকার নির্বাচিত হয়। কিছুদিন বাদেই পাঞ্জাবে নির্বাচন আছে, আরও এরকমভাবে কিন্তু পুরো বছরওয়ারি যদি ধরি, আগামী 29 সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যে, 27 সালে গিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে কিন্তু নির্বাচন আছে। সুতরাং সরকারকে নির্বাচনের মাধ্যমেও পরীক্ষা পাশ করে আসতে হবে। ফলে কেউ মানে সরকার উৎখাতের ডাক কিন্তু কেউ এখনো পর্যন্ত দিচ্ছেন না, বা এখনো পর্যন্ত বলেন। আমরা শেষ করার আগে শেষ 2টো প্রশ্ন আপনার কাছে। আমরা বাংলাদেশের আন্দোলনের সময় দেখেছিলাম যে বাংলাদেশের আন্দোলনে তৎকালীন সরকারি দল বলেছিল এর পেছনে বাইরের মদদ আছে। ভারতেও একই ধরনের চেষ্টা আমরা দেখেছি, সরকারি দল থেকে বলছে এর পেছনে বাইরের মদদ আছে। এটি করে আসলে কি আন্দোলনকে আরো বেগবান করা হচ্ছে কিনা, কিংবা ককরোচ জনতা পার্টিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? প্রথম একটা জিনিস হচ্ছে যে ধরুন আপনার সন্তান যদি, দেখবেন এটা বাবা মারাও বলে থাকে, নিশ্চয়ই তোকে কে শিখিয়ে দিয়েছে বল। কোনো যদি আপনার সন্তান উল্টোপাল্টা কোনো কিছু করে বা কোনো কিছু বলে থাকে বা মানে খারাপ কিছু করে থাকে, তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে তোকে এটা কে শিখিয়েছে, তোকে এটা কে বলেছে, তোকে এটা কে করতে বলেছে। মানে তার সন্তান যে করতে পারে এই কাজটা, সেটা তিনি বিশ্বাসে আসে না। ঠিক একইভাবে আমাদের দেশের সরকারগুলোর অবস্থা হচ্ছে যে দেশের মানুষ যে ক্ষুব্ধ হতে পারে, তারও যে ক্ষোভ প্রকাশের একটা পথ হিসেবে সে রাস্তায় নামতে পারে, এই জিনিসটা বিশ্বাস করেন না। ভারতে যে আন্দোলন চলছে এখনো পর্যন্ত কার কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে যে প্রথমে পাকিস্তানের মদদ আছে। তখন বলা হলো যে পাকিস্তান যদি ভারতের রাজধানী দিল্লিতে লাখ লাখ লোক নামাতে পারে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন, ওনার তো তাহলে কোনো কাজ নেই, উনি তো কোনো কিছু। এরপর বলা হলো যে চীনের মদদ আছে। তারপরে বলা হচ্ছে যে আমেরিকার মদদ আছে, আমেরিকার ডিপ স্টেটের মদদ আছে। নানা ধরনের শুধু মানে লোকের উস্কানিতেই এরা রাস্তায় নেমেছে, এই কথাটা বলে সমস্যা থেকে দূরে থাকার বা সমস্যাকে দূরে রাখার একটা চেষ্টা চলছে।
সমস্যাকে যদি স্বীকার করে নিয়ে প্রশ্নপত্র লিক হয়েছে ভারতে এবং এই প্রশ্নপত্র লিক হওয়ার কারণে ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়েছে এবং এই পরীক্ষা বাতিল হওয়ার কারণে অন্তত 20 জন শিক্ষার্থী, ন্যূনতম 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এই সত্যটা যদি মেনে নিয়ে সরকার যদি কাজ করে, সরকার যদি সত্যকে মেনে নিয়ে শুধুমাত্র আপনার শিক্ষা যে সচিব ছিলেন তাকে না সরিয়ে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদী যদি সবার কাছে মানে একটা উদাহরণ সৃষ্টি করতে পারতেন বা পারেন, এখনো পর্যন্ত তার সেই সুযোগ আছে, তিনি যদি পারেন তাহলে এই এত কিছু ব্লেম দেয়া লাগে না। নিজের দিকে না তাকিয়ে আমরা শুধু অন্যের উপর দায় চাপানোতে অনেক বেশি বিশ্বাস করি। একদম এক লাইনে শেষ করব আপনার কথা দিয়েই। মোদী সরকার বাংলাদেশ এবং নেপাল যে আন্দোলন দুটো হয়েছে সেখান থেকে আসলে কি কোনো কিছু শিক্ষা নিয়েছে? একদমই না, কোনো না। মোদী সরকার 12 বছর পূর্ণ করে ফেলেছে, 13 চলছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব 13 বছরে চলছে। ফলে 13 বছর টানা শাসন করার পর আর সেখানে যদি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিত থাকে তখন একটা সরকার আর সরকার থাকে না, সে স্বৈরশাসক হয়ে উঠতে পারে। সে তার মধ্যে স্বৈরশাসক হয়ে ওঠার সমস্ত লক্ষণ পরিষ্কার থাকে এবং নরেন্দ্র মোদী সরকারের মধ্যেও সেই লক্ষণ পরিষ্কার, যেটা 2024-এর নির্বাচনের পর মনে হয়েছিল যে বিজেপি একক গরিষ্ঠতা না পাওয়ার কারণে মোদী সরকার হয়তো কিছুটা থমকে দাঁড়াবে, এবারের নরেন্দ্র মোদী সরকার হয়তো ভিন্ন হবে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে নির্বাচনে বিজেপি যেভাবে রাজ্যগুলোকে ছিনিয়ে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, বিরোধীদের কাছ থেকে, তাতে মনে হচ্ছে নরেন্দ্র মোদী আর কোনো কিছুকে পাত্তা দিতে খুব একটা রাজি না বা কোনো কিছুকেই তিনি ধর্তব্যের মধ্যে আনতে রাজি নন। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।